ওয়েলকাম টু জিএনসেড মেন্টর। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে কিসের উপর ক্লাস হবে। আজকে উচ্চ মাধ্যমিক যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। প্রাকৃতিক ভূগোলের এটি একটা চ্যাপ্টার, ভূমিরূপ গঠনকারী বা ভূগাঠনিক প্রক্রিয়া অর্থাৎ জিওমরফিক প্রসেস, তার উপরে একটা তোমাদের ক্লাস হবে। এখানে যে প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হবে সেগুলো সাজেশন আকারে থাকছে, এবং এই সাজেশনগুলো যদি তোমরা পড়ে থাকো এই মুহূর্তে, আর 11-এর পরীক্ষার বেশি দেরি নেই, এই মুহূর্তে যদি এই প্রশ্নগুলো পড়ে থাকো, মেনলি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উপর এখানে আলোচনা করা হচ্ছে, তাহলে আমার ধারণা যে তোমরা এখানে 100% তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। এবং এখানে আমরা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটোতেই কিন্তু আমরা প্রশ্নগুলো প্রোভাইড করছি। তো আর সময় নষ্ট না করে আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, আমাদের যে সেকেন্ড সেমিস্টারের জন্য যে সাজেশনের যে সিরিজ শুরু হয়েছে, তো প্রথম প্রাকৃতিক ভূগোলের যে চ্যাপ্টার ছিল যেটা সমস্থিতি বা আইসোস্ট্যাসিস, সেই সম্পর্কেও কিন্তু আমাদের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা আই বাটন ক্লিক করে সেটা কিন্তু যারা দেখোনি তারা কিন্তু একবার দেখে নেবে অবশ্যই। তো এবার আমরা চলে আসছি মেন ক্লাসের দিকে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ এখানে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে, এবং আমাদের যে নোটস যেগুলো আমাদের পিডিএফ প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো প্রথমে হচ্ছে ভূমিরূপ গঠনকারী বা ভূগাঠনিক প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস, আমাদের চ্যাপ্টার নাম। তো এই চ্যাপ্টারের উপরে প্রথমে আমরা 2 নম্বর প্রশ্ন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার লিস্ট আমরা প্রোভাইড করব। আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসছি। 2 নম্বর প্রশ্নে প্রথমে আমাদের রয়েছে ভূ বিপর্যয় বা ডায়াস্ট্রফিজম বলতে কি বুঝো। তারপরে রয়েছে ইওস্ট্যাটিক ও সমস্থিতিক আলোড়ন, ইওস্ট্যাটিক অ্যান্ড আইসোস্ট্যাটিক মুভমেন্ট। শুধু ইওস্ট্যাটিক বলে আসতে পারে বা শুধু সমস্থিতিক বলেও কিন্তু আলোড়ন বলেও কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক বা এক্সটার্নাল ফোর্সেস বা প্রসেসেস, ঠিক আছে। নেক্সট হচ্ছে টর, তারপরে আসছে নগ্নিভবন বা ডেনুডেশন। নগ্নিভবন বা ডেনুডেশন অর্থাৎ ওয়েদারিং, মাস মুভমেন্ট অ্যান্ড ইরোজেন, আবাবিকার পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয় প্রক্রিয়াকে নিয়ে কিন্তু নগ্নিভবন হচ্ছে, সেটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। নগ্নিভবন চান্স থাকে আসার। নেক্সট হচ্ছে খনিজীকরণ বা মিনারেলাইজেশন। তারপরে হচ্ছে নতি বা ডিপ। তারপরে চলে আসছে আয়াম কাকে বলে বা স্ট্রাইক। তারপরে হচ্ছে স্তরায়ন তল বা বেডিং প্লেন, পাললিক যে একটা স্তর এবং অপর একটা স্তরের মধ্যে যে তল, সেটা হচ্ছে স্তরায়ন তল। জুড়া গঠন, এটাও কিন্তু আমাদের ভাঁজ সম্পর্কিত বা ফোল্ড সম্পর্কিত প্রশ্ন। তারপরে ভাঁজ কাকে বলে, চ্যুতি কাকে বলে। ভাঁজ অর্থাৎ ফোল্ড, চ্যুতি অর্থাৎ ফল্ট। ঊর্ধ্বস্তূপ বা ঝুলন্ত প্রাচীর, হ্যাঙ্গিং ওয়াল। নেক্সট হচ্ছে অধস্তূপ বা পাদমূল প্রাচীর বা ফুটওয়াল। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে চ্যুতিকোণ, ফল্ট হেড। নেক্সট হচ্ছে উদ্ঘট্ট চ্যুতি বা আবৃত্ত চ্যুতি বা ওভারথ্রাস্ট ফল্ট। নেক্সট হচ্ছে স্বল্পমোচন বা এক্সপ্লেশন, এটা একটা ওয়েদারিংয়ের একটা প্রক্রিয়া। রেগোলিথ অর্থাৎ আবাবিকারের ফলে যে শিলাচূর্ণ যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলা হয় রেগোলিথ, তোমরা জানো। হিউমিফিকেশন, এটা মাটি গঠনের একটি প্রক্রিয়া। এলিভিয়েশন এবং তারপরে হচ্ছে ইলিভিয়েশন। হিউমিফিকেশনের পরে এলিভিয়েশন এবং ইলিভিয়েশন কাকে বলে, এলিভিয়েশন কাকে বলে, ইলিভিয়েশন কাকে বলে আসতে পারে। এলিভেশন যেরকম যে মাটির যে প্রোফাইল রয়েছে তার একদম যে উপরের দিকে স্তর যেটা, অর্থাৎ তাহলে এ হরাইজনের মধ্যে এই ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে এলিভেশন। আর তারপরে রয়েছে বি হরাইজন বা বি স্তর,
ঠিক আছে। তাহলে সয়েল প্রোফাইল বা মৃত্তিকার প্রস্থচ্ছেদের এটা একটা ঘটনা, এখানে ঘটে থাকে এটা। তাহলে এলিভেশন থেকে এখান থেকে পদার্থগুলো নিচেতে ফিল্টার করে নামছে এবং এখানে বিস্তরে কিন্তু এখানে জমা হচ্ছে, একে বলা হচ্ছে ইলিভিয়েশন। তাহলে একটা ইলিভিয়েশন, একটা ইলিভিয়েশন, একটা এলিভিয়াল স্তর, একটা হচ্ছে ইলিভিয়াল স্তর, এ স্তর এবং বি স্তর। সোলাম, এ এবং বি হরাইজনকে একত্রে এখানে কালেকটিভলি এটাকে কিন্তু সোলাম বলা হচ্ছে। নেক্সট হচ্ছে মৃত্তিকার ক্যাটেনা। মৃত্তিকার ক্যাটেনা, হিউমাস মাটির উপরে যে সমস্ত পদার্থগুলো জমছে, জৈব অজৈব পদার্থগুলো মিশ্রিত হয়ে যে পদার্থ জমছে যেটা, সেটাকে হিউমাস বলছে। এন্ডোডায়নামোমরফিক মাটি, তারপর হচ্ছে পেডোক্যাল মৃত্তিকা বা মাটি, পেডোক্যাল। তারপর হচ্ছে অপরিণত ইম্যাচিওর সয়েল, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, ফিজিওলজিক্যাল ড্রাই সয়েল। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে, হচ্ছে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। সয়েল প্রোফাইলে যে একদম মাটি যে বলা হলো যে ও থেকে আস্তে আস্তে যে তারপরে এ, তারপরে বি, তারপরে সি, এইভাবে যে আস্তে আস্তে যে স্তরগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু এটা চলে আসছে, উপর থেকে নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। ডাব এবং মাল কাকে বলে? মৃত্তিকা সংরক্ষণের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সয়েল কনজারভেশন, ঠিক আছে। মাটি তো সবসময় ক্ষয় হচ্ছে, তাহলে মৃত্তিকা সংরক্ষণের গুরুত্বটা কী? 2 নম্বর আছে, তাহলে 2 পয়েন্ট লিখলেই হবে। তারপর হচ্ছে পরিণত মাটি, ম্যাচিওর সয়েল কাকে বলে? মালচিং জিনিসটা কী? রেঞ্জিনা মাটি কী? আঞ্চলিক মাটি অর্থাৎ রিজিওনাল সয়েল, একটা নির্দিষ্ট অঞ্চলে যখন ফর্ম করছে, ঠিক আছে, আঞ্চলিক সয়েল, রিজিওনাল সয়েল। নেক্সট এবার চলে আসছি আমরা 3 নম্বরের প্রশ্নের যে সম্ভার তার নিয়ে চলে আসছি। 3 নম্বরের প্রশ্নগুলো যদি মনে হয় কোথাও ছবি দেওয়ার প্রয়োজন আছে তাহলে ছবি দিতেও পারো, এবং 3 নম্বরের ক্ষেত্রে পয়েন্টের দিক থেকে 3টের পয়েন্ট অবশ্যই লিখতে হবে, যদি পয়েন্ট ওয়াইজ প্রশ্ন হয় আর কি, বা একটা পয়েন্ট বেশি দেওয়া যেতে পারে, 4টা পয়েন্টও লেখা যেতে পারে। এবং এই 3 নম্বর প্রশ্নের মধ্যে আর একটা ব্যাপার থাকে, এখানে পার্থক্য থাকে, এটা একটার সঙ্গে আর একটা বিষয়ের পার্থক্য থাকে, সেই ধরনের প্রশ্নগুলো কিন্তু এই 3 নম্বর প্রশ্নের মধ্যে বেশি থাকে, এবং কারণ ব্যাখ্যা টাইপের, কেন হয়, কী জন্য হয়। আর 2 নম্বরগুলো মেনলি ছিল কাকে বলে, কী বলে, ডেফিনেশন টাইপের থাকে। আর 3 নম্বরগুলো একটু কারণ ব্যাখ্যা বা পার্থক্য, হ্যাঁ, বা এই কেন হয়, কী জন্য হয়, এরকম প্রশ্ন সাধারণত এখান থেকে এসে থাকে, বা ফল, এই ধরনের ফলাফল, হ্যাঁ, এরকম। সেখানে কিন্তু 3টে বা 4টা পয়েন্ট কিন্তু দিতে হবে, এবং ছবির প্রয়োজন হলে কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে, ছবির প্রয়োজন হলেও কিন্তু ছবি দেওয়া যেতে পারে। তো চলে আসছি আমরা ফার্স্ট প্রশ্ন 3 নম্বরের ক্ষেত্রে, ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা, অ্যান্টোক্লারিনিয়াম এবং সিনক্লারিনিয়াম, ঠিক আছে। তাহলে ঊর্ধ্বভঙ্গ ধারা অনেকগুলো পরপর ঊর্ধ্বভঙ্গ যদি থাকে, আর তখন আর অধভঙ্গ ধারা অনেকগুলো যদি পরস্পর যদি অধভঙ্গ থাকে, অ্যান্টিক্লাইনিয়াম সিনক্লাইনের ব্যাপারটা। প্রতিসম ভাঁজ সিমেট্রিকের ফল, নামটা শুনে রয়েছে, প্রতিসম, দুদিকটা সমান। তারপর হচ্ছে সমানত বা সমপ্রবণ ভাঁজ, আইসোক্লাইনাল ফোল্ড, তার একটা সিমেট্রিক্যাল, একটা আইসোক্লাইনাল ফোল্ড। সাইটো ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড, মানে ভাঁজেরও একটা ভাঁজের আর একটা ভাঁজের উপর মনে হচ্ছে যেন শুয়ে গেছে, সেটা মানে শয়ন হয়ে গেছে বা শুয়ে গেছে। ভাঁজযুক্ত অঞ্চলে বৈপরীত্য ভূমিরূপ সৃষ্টি হয় কেন? বৈপরীত্য ভূমিরূপ অর্থাৎ হচ্ছে ইনভার্সন অফ রিলিফ বা রিলিফ ইনভার্সন। তাই আমরা এমনি ভাঁজযুক্ত অঞ্চলে তো আমরা স্ট্রাকচারটা জানি, এরকম হয়। তো ইনভার্সন রিলিফ যেখানে হবে সেখানে এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, আর এগুলো হচ্ছে অধভঙ্গ। জেনারেল ক্ষেত্রে কী হয়, ঊর্ধ্বভঙ্গের দিকে থাকে শৈলশিরা এবং অধভঙ্গের দিকে উপত্যকা, কিন্তু ইনভার্সন অফ রিলিফে হলে স্ট্রাকচারটা এরকম হয়ে যাবে। তো ঊর্ধ্বভঙ্গের জায়গাগুলো সেক্ষেত্রে হয়ে যাবে উপত্যকা, এবং অধভঙ্গের জায়গাগুলো সেখানে হয়ে যাবে মানে শৈলশিরার মতো স্ট্রাকচারটা কিন্তু আসবে। অর্থাৎ সিনক্লাইনাল ভ্যালি এবং অ্যান্টিক্লাইনাল রিজ ব্যাপারটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিক্লাইনাল ভ্যালি এবং সিনক্লাইনাল রিজ, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। এবার চলে আসছি আমরা প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের ক্ষেত্রে যে পার্থক্য, প্রতিসম ভাঁজ এবং অপ্রতিসম ভাঁজের যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন
সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, প্রতিসম এবং অপরিসম ভাঁজের। তারপরে চুটি রেখা ভিগুটট কাকে বলে? ফল্ট লাইন স্ক্র্যাপ বলতে কি বুঝো? নেক্সট চলে যাচ্ছে স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয় বা চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ স্তূপ পর্বত হচ্ছে ব্লক মাউন্টেন। ভাঁজের ফলে যেরকম ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় ভাঁজের ফলে ফোল্ড মাউন্টেন, সেরকম স্তূপ পর্বত এটা কিন্তু ব্লক মাউন্টেন, এটা কিন্তু চ্যুতির ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, তো সেই স্তূপ তোমরা দেখেছো যে দুটো চ্যুতির মধ্যবর্তী অঞ্চল যদি উপরে উঠে যায়, ঠিক আছে, স্তূপের আকারে সেটা স্তূপ পর্বত হয়। আর দুটি চ্যুতির মধ্যবর্তী অঞ্চল যদি নিচে নেমে যায় তাহলে সেই অঞ্চলটা ডাউন হয়ে গিয়ে কিন্তু গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে, এই ব্যাপারটা। বা স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়ে এই অঞ্চলটা কিন্তু বসে গিয়ে এখানটাও কিন্তু মানে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করে, রিফট ভ্যালি। ওকে, তাহলে হোর্স্ট সম্পর্কে কী জানো? ডিসকাস অ্যাবাউট হোর্স্ট হচ্ছে স্তূপ পর্বতের একটা ভাগ। গ্রস্ত উপত্যকা বা গ্র্যাবেন বা সংস উপত্যকা বলতে কী বুঝো? রিফট ভ্যালি অ্যান্ড গ্র্যাবেন। ঠিক আছে, অর্থাৎ গ্রস্ত উপত্যকা মানে এবং স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা কিন্তু এরা একটা মানে সন্নিহিত ভূমিরূপ, মানে যেখানে স্তূপ পর্বত থাকবে তার পাশে কিন্তু গ্রস্ত উপত্যকা মাস্ট হবে, কারণ অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, কারণ একটা উঁচু হয়ে যাচ্ছে মানে আর একটা কিন্তু ডাউন হয়ে যাবে, এটা সন্নিহিত ভূমিরূপ। ঠিক আছে, পাশাপাশি থাকবে। নেক্সট হচ্ছে প্রশ্ন যেটা, স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি সম্পর্কে কী জানো? নর্মাল ফল্ট তার কাকে বলে, এটার বৈশিষ্ট্য এই সমস্ত লিখতে হবে। বিপরীত চ্যুতি বা বিলম্ব চ্যুতি কাকে বলে? রিভার্স ফল্ট। নেক্সট হচ্ছে সংঘট্ট চ্যুতি বা পুতলম চ্যুতি থ্রাস্ট ফল্ট কাকে বলে? সোপান চ্যুতি বা ধাপ চ্যুতি এটা কাকে বলে? অর্থাৎ সোপান বা ধাপ, সিঁড়ির মতো একটা যেন ধাপে ধাপে যেন এটা চ্যুতিটা মানে নেমে যাবে, এরকম একটা ব্যাপার স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা। নেক্সট আমরা চলে আসছি চ্যুতি ভিগু এবং চ্যুতি রেখা ভিগুর পার্থক্য, ডিফারেন্স বিটুইন ফল্ট স্ক্র্যাপ অ্যান্ড ফল্ট লাইন স্ক্র্যাপ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু আসে, তো এটা কিন্তু আমাদেরকে করতে হবে। মানে ভিগুটা তো মানে আমরা ভিগু কোনটাকে বলছি? একদম পুরো 90 ডিগ্রি যে স্থানগুলোকে, হ্যাঁ, তাহলে চ্যুতি রেখা ভিগু এবং চ্যুতি রেখা ভিগু এবং চ্যুতি ভিগু তার যে পার্থক্য সেটা কিন্তু আসে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা এলিভেশন এবং ইলিভেশনের বৈশিষ্ট্য অথবা পার্থক্য। তাহলে এদের কাকে বলে বা এদের বৈশিষ্ট্য আসতে পারে, এলিভেশন এবং ইলিভেশন আগে বললাম জিনিসটা ব্যাপারটা, এবং তাদের পার্থক্য। অবশ্যই 4টা মতো পয়েন্ট দেবে। পর্জলাইজেশন বলতে কী বুঝো? ডিসকাস দ্য প্রসেস অফ পর্জলাইজেশন। নেক্সট হচ্ছে ল্যাটারাইজেশনের বৈশিষ্ট্য, ল্যাটারাইজেশন, ডিসকাস অ্যাবাউট দ্য ল্যাটারাইজেশন, দ্য প্রসেস ল্যাটারাইজেশন। নেক্সট চলে আসছি ল্যাটারাইট মাটির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটারাইট সয়েল। ল্যাটারাইট সয়েল সেই লাল বন্যে হাইড্রোজেন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে, শক্ত ইটের মতো হয়। ঠিক আছে, জলধারণ ক্ষমতা কম হয়। ঠিক আছে, কাঁকুড়ে হয়। এই ব্যাপারগুলো কিন্তু নিয়ে আসতে হবে ল্যাটারাইট মাটির। তারপর হচ্ছে পর্জল মাটির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ পর্জল সয়েল। নেক্সট এবার চলে আসছি আমরা 5 নম্বরের এই চ্যাপ্টার যে অন্তর্গত যে 5 নম্বরের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটা নিয়ে। তোমরা জানো আগেও বলা হয়েছে যে 5 নম্বরের রচনাধর্মী একটা প্রশ্ন থাকবে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে, এবং যেটা কিন্তু প্রাকৃতিক ভূগোলে যে 4টা চ্যাপ্টার রয়েছে তার মধ্যেই কিন্তু থাকবে। তাহলে আমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন, একটা প্রশ্নের জন্য হয়তো 2-3টে প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা করতে দিতে হতে পারে বা দেবে। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে। হয়তো 4টা চ্যাপ্টার থেকে 4টা দিল, একটা করতে দিল, বা 3টে দিল, 3টে চ্যাপ্টার থেকে একটা করতে দিল বা করতে হবে আর কি। তো সেই জন্য আমাদের কিন্তু 5 নম্বরের ব্যাপারে খুব সচেতন হতে হবে এবং কিন্তু পড়ে যেতে হবে। তো দেখা যাক কী প্রশ্ন আছে। প্রথমে রয়েছে শিলায় ভাঁজ সৃষ্টির প্রক্রিয়াগুলি। শিলায় ভাঁজ সৃষ্টির বিভিন্ন যে প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো বা পদ্ধতিগুলি। ঠিক আছে, ভাঁজের যে মেকানিজম অফ রক ফোল্ড যেগুলো, ঠিক আছে, ফোল্ড সৃষ্টির যে মেকানিজম, প্রসেসগুলো, ঠিক আছে, প্রক্রিয়াগুলো, সেগুলোকে ব্যাখ্যা করতে বলছে। নেক্সট চলে আসছে ভাঁজযুক্ত শিলা সৃষ্ট ভূমিরূপ, মানে ভাঁজের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, ল্যান্ডফর্ম ইন ফোল্ডেড রিজন, অর্থাৎ ভাঁজযুক্ত অঞ্চলে যে বা ভাঁজযুক্ত শিলায় বা ভাঁজযুক্ত অঞ্চলে
যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, যে অনেক রকম ভূমিরূপ সৃষ্টি হয়, যেমন ফোল মাউন্টেন বা আরও অন্যান্য অনেক কিছু রয়েছে, সেইগুলো কিন্তু যেমন ইনভার্সন অফ রিলিফ হয় সেখানে, হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু লিখতে হবে এবং ছবিও দিতে হবে। ছবি না বলা থাকলেও কিন্তু ছবি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 5 নম্বর প্রশ্নে রচনাধর্মী প্রশ্নে ছবি দেবে, ঠিক আছে। আর চিত্রসহ বলে তো কোনো অসুবিধাই নেই। তারপর হচ্ছে শিলার চ্যুতি সৃষ্টির পদ্ধতি, যেরকম ভাঁজ বললাম সেরকম চ্যুতি সৃষ্টির পদ্ধতি বা প্রক্রিয়াগুলি, অর্থাৎ মেকানিজম অফ রক ফল্ট। নেক্সট হচ্ছে চ্যুতির গাঠনিক উপাদানগুলি চিত্রসহ বর্ণনা করা, স্ট্রাকচারাল এলিমেন্টস অফ ফল্ট উইথ স্কেচেস, ঠিক আছে, বা ড্রয়িং, ঠিক আছে। তাহলে চ্যুতির গাঠনিক উপাদান, চ্যুতি সৃষ্টি হতে গেলে যে সমস্ত গঠন তার যে লাগবে, যে সমস্ত উপাদানগুলি চ্যুতি সৃষ্টি করে, বা একটা চ্যুতির ক্ষেত্রে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে বা যে উপাদানগুলি থাকে সেগুলো বর্ণনা করতে হবে। এবার হচ্ছে উষ্ণতা তারতম্যে বিভিন্ন প্রকার যে যান্ত্রিক আবহবিকার তার বর্ণনা, ঠিক আছে। যান্ত্রিক অর্থাৎ এখানে মেকানিক্যাল ওয়েদারিং, ঠিক আছে, বা ফিজিক্যাল ওয়েদারিং বা মেকানিক্যাল ওয়েদারিং, হ্যাঁ, অন দ্য বেসিস অফ টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচার তাপের তারতম্যের ফলে, এবং তাপের তারতম্যের ফলে যে সমস্ত প্রক্রিয়াগুলি হয় তোমরা জানো, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই সমস্ত প্রক্রিয়াগুলোকে তখন সেখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আরও প্রক্রিয়া রয়েছে এবং তাদের চিত্র দিয়ে এগুলোকে বর্ণনা করতে হবে। মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি বর্ণনা করা, ফান্ডামেন্টাল প্রসেসেস অফ সয়েল ফর্মেশন, মাটি সৃষ্টির জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো লাগছে সেগুলো, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি মৃত্তিকা সৃষ্টির যে বিভিন্ন উপাদান, মাটি সৃষ্টির জন্য বিভিন্ন যে উপাদানগুলো থাকে, ডিস্টার্ব করছে একটু, মাটি সৃষ্টির যে বিভিন্ন উপাদানগুলো সেগুলো হচ্ছে এগুলো মেনলি সক্রিয় এবং নিষ্ক্রিয় উপাদান, দ্য ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফ্যাক্টরস বা এজেন্টস, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। এবার হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে স্পেসিফিক্যালি বলে দিতে পারে জলবায়ুর ভূমিকা, দ্য রোল অফ ক্লাইমেট ইন সয়েল ফরমেশন, ঠিক আছে, ক্লাইমেটের যে ভূমিকা। তারপরে হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ভূমিকা, দ্য রোল অফ প্যারেন্ট রক, ঠিক আছে, আদিশিলা বা পিতৃশিলা বা জনকশিলা যাকে বলা হচ্ছে তার ভূমিকা, ঠিক আছে। তার বেসিসে কিন্তু মাটির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক নির্ভর করে। তারপর মৃত্তিকা ক্ষয়ের বিভিন্ন পদ্ধতি, প্রসেস অফ সয়েল ইরোশন, মাটি ক্ষয় যে বিভিন্ন ধরনের পদ্ধতি হয়, হ্যাঁ, রিল ইরোশন, সিট ইরোশন, গালি ক্ষয়, নালি ক্ষয়, খাত ক্ষয়, এই সমস্ত যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো মাটির যে বিভিন্ন ক্ষয় হয়, হ্যাঁ, সেইগুলো লিখতে হবে এবং তার ডেসক্রিপশন করতে হবে। তারপরে প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের জন্য, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থা দিয়ে, স্টেপস টু কন্ট্রোল সয়েল ইরোশন, অর্থাৎ মাটি ক্ষয়ের হাত থেকে রোধ করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো যেগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন পদ্ধতি ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, সেই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু সেইগুলোকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দেখলাম কি যে এই আমাদের যে জিওমেট্রিক প্রসেসের যে, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, তার মধ্যে আমরা 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। অলরেডি একটা ক্লাস হয়ে গেছে আইসোস্টেসি বা সমষ্টিটি, সেটা কিন্তু যারা এখনও করেনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে ওখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আই বাটনে ক্লিক করে। আর পরবর্তী ক্ষেত্রে আরও আমাদের যে অন্যান্য চ্যাপ্টারগুলো রয়েছে, সে প্রাকৃতিক ভূগোল বা মানবীয় ভূগোল বা জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার উপর কিন্তু ক্লাসগুলো কিন্তু সমস্ত প্রোভাইড করা হবে, সমস্ত সাজেশন কিন্তু দেওয়া হবে। তোমরা কিন্তু এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, এবং কিন্তু আর তোমাদের যদি অন্য কোনো টপিকের উপর কিছু যদি কোনো প্রশ্নের বা অন্য কোনো টপিকের উপর কোনো ক্লাস লাগে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট, আমাদের যে জিও ইনসাইট মেন্টরের যে ইউটিউব চ্যানেল, সেটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে বেল আইকন রয়েছে সেটাকে হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমাদের সঙ্গে থেকো এবং আমাদের সহযোগিতা করো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে, কারণ সমস্ত নোটিফিকেশান পেতে এবং পিডিএফ পেতে। জিও ইনসাইট মেন্টরের যে ফেসবুক প্রোফাইল রয়েছে, ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হবে সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য এবং ক্লাস পাওয়ার জন্য। তো আজকে এখানেই থাক আমাদের এই ক্লাস। পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি অন্য চ্যাপ্টার উপরে, অন্য সাইন্টিফিক কোশ্চেনের উপরে নিয়ে আসছি।
আর বিশেষ কিছু বলছি না, ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও 11-এর, সময় আর বেশি নেই। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।